দেশের বাজারে কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে, আর অকটেন এবং পেট্রোলের দাম লিটার প্রতি কমেছে 6 টাকা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, দাম আরও কমানোর চেষ্টা করবে সরকার, তবে বিশ্ববাজারে দাম বাড়লে সমন্বয় করতে হবে বাংলাদেশকেও। সিপিডির ফেলো মুস্তাফিজুর রহমান বলছেন, শুল্ক সমন্বয় করে জ্বালানির দাম আরও কমানোর সুযোগ রয়েছে। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে লিটার প্রতি 105 টাকা 25 পয়সা সরকার। পেট্রোলের 6 টাকা কমিয়ে 121 টাকা এবং অকটেনের দাম 6 টাকা কমিয়ে 125 টাকা নির্ধারণ করেছে। কেরোসিনের নতুন মূল্য লিটার প্রতি 105 টাকা 50 পয়সা করা হয়েছে। শনিবার বেলা 11টার দিকে খুলনায় অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, নতুন মূল্য 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি। তবে বিশ্ববাজারে দাম বাড়লে দেশেও জ্বালানির দাম বাড়াতে হবে বলে জানান উপদেষ্টা। জ্বালানির দাম আবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে লিঙ্ক, তো এখন আমরা কমাচ্ছি, কিন্তু এটা যে আবার বাড়বে না এটা কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না। এদিকে জ্বালানি তেলের দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এটা ভালো সব দিক থেকে আমাদের জন্য, বিশেষ করে বাইকারদের জন্য ভালো। পেট্রোল যেহেতু বেশি ইউজ হয়, এটা 100-র নিচে থাকলে পরে ভালো হয়। পেট্রোল মালিকের যেখানে আমরা কমপ্লেন পাই যে তাদের মিটারে ট্যাম্পারিং, এই চুরি যাতে কোনোভাবে তারা করতে না পারে, এইভাবে যাতে সরকার সজাগ দৃষ্টি রাখে। দেশের মূল্যস্ফীতি কমাতে জ্বালানির দাম কমানোর বিষয়টা কিছুটা ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশি উচ্চ হারে শুল্ক আছে, সুতরাং সেটাও কিছুটা সমন্বয় করে জ্বালানির মূল্য আরও কমানোরও কিন্তু একটা সুযোগ আছে। চলতি বছর মার্চ থেকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তেলের নতুন এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কালুরঘাট শিল্প এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এস আলম গ্রুপের বিলাসবহুল 14টি গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ উঠেছে, এর সাথে জড়িত চট্টগ্রাম জেলা দক্ষিণ বিএনপির নেতারা। তবে সংবাদ সম্মেলনে সম্পৃক্ততা অস্বীকার করেছে বিএনপি। শেখ জায়েদের রিপোর্ট। এস আলম গ্রুপের মালিকানাধীন জমি ও সম্পদ কেউ যেন না কেনেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ঘোষণা দেওয়ার পরপরই বৃহস্পতিবার রাতে নগরীর কালুরঘাট শিল্প এলাকার একটি ওয়্যারহাউস থেকে একে একে সরিয়ে নেওয়া হয় বিলাসবহুল 14টি গাড়ি। এই গাড়িগুলোর মধ্যে রয়েছে BMW, মার্সিডিজ ও অডি, পোর্শে এবং রেঞ্জ রোভার। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 8টার দিকে নগরের কালুরঘাট শিল্প এলাকায় মীর গ্রুপের মালিকানাধীন একটি ওয়্যারহাউস থেকে বিলাসবহুল দামি গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, এর সাথে জড়িত চট্টগ্রাম জেলা দক্ষিণ বিএনপির নেতারা। শনিবার এক সংবাদ সম্মেলনে সম্পৃক্ততা অস্বীকার করে বিএনপি। বিএনপির নাম দিয়ে কেউ যদি কোনো ধরনের চাঁদা দাবি করেন, তাহলে তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দিয়ে আমরা চলে আসি। চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই বিএনপি নেতাদের নামে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেন নেতারা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। 3 মাস বন্ধ থাকার পর কাল থেকে বনজীবী ও পর্যটকদের জন্য খুলছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন উন্মুক্ত হওয়ার খবরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বনজীবীরা। চলছে নৌকা মেরামতের কাজ, আর প্রস্তুত হচ্ছে পর্যটকবাহী ট্রলারও। সুন্দরবন শুধু জীববৈচিত্র্যই নয়, মৎস্য সম্পদেরও আধার। জুন থেকে অগাস্ট এ 3 মাস প্রজনন মৌসুম হওয়ায় সুন্দরবনের নদী ও খালে থাকা বেশিরভাগ মাছ ডিম ছাড়ে। এ কারণে 3 মাসের জন্য জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।
রোববার থেকে উঠে যাচ্ছে সেই নিষেধাজ্ঞা। বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন উন্মুক্ত হওয়ার খবরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বনজীবীরা। চলছে নৌকা মেরামতের কাজ, প্রস্তুত হচ্ছে পর্যটকবাহী ট্রলারও। দীর্ঘদিন পর আয় রোজগারের সুযোগ সৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে সবার মাঝে। আমরা যেন লোকজন নিয়ে বেড়াইতে পারি, আমাদের বাল বাচ্চার রুজি রুটি এই বোটের পরে নির্ভরশীল হয়। লোকজন কম, আমাদের প্রায় 700-800 বোট আছে, এরা সবাই বসা বেকার। সুন্দরবনের নিরাপত্তায় প্রস্তুত বন বিভাগও। কর্মকর্তারা বলছেন, বনের উপর নির্ভরশীলদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সারা সুন্দরবনে 12,000 বিএসসি কানেকশন দিচ্ছে, এখানে ইন্ডিভিশন 6,000, ওয়েস্ট ডিভিশন 6,000। যখন আমরা জানুয়ারিতে কলকাতার খুলবো তখন যাবে না, কারণ এই সময় যে সারা থাকে তার কিছুই নাই, বরং 2-4টে যা আগে বুকিং হয়েছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে এই বিশেষ সময়। হ্যাঁ, এখনো পর্যন্ত সেপ্টেম্বরে আমার জানা মতে কোনো লঞ্চ বুকিং হয় নাই। এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন আমরা যেন সবসময় পরিপাটি অবস্থায় এখানে থাকতে পারি এবং পর্যটক আসলে তাদেরকে যেন আমরা বিনোদন বা তারা যদি সঠিকভাবে সুযোগ সুবিধা মতো উপভোগ করতে পারে সেই ধরনের আমরা চেষ্টা করতে। 6017 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ 1874.1 বর্গ কিলোমিটার, যা পুরো সুন্দরবনের আয়তনের 31.15%। সুন্দরবনের জলভাগে 213 প্রজাতির সাদা মাছ, 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারে নষ্ট হচ্ছে ফসলের পুষ্টিগুণ আর কমে যাচ্ছে মাটির উর্বরতা, দূষিত হচ্ছে পরিবেশ। সেদিকে চিকিৎসকরা বলছেন, এসব খাবার গ্রহণের ফলে বাড়ছে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আর কৃষি বিভাগের দাবি, নানা সীমাবদ্ধতা এসব বন্ধ করা যাচ্ছে না, তবে প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার প্রতিবেদন। কৃষি তথ্য সেবা প্রকাশিত কৃষি ডায়েরির হিসেব অনুযায়ী দেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ 88,17,935 হেক্টর। এসব জমিতে 2022-23 মৌসুমে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে 64 লাখ মেট্রিক টনেরও বেশি, আর কীটনাশক ব্যবহার করা হয়েছে 39,283 মেট্রিক টন। কৃষকদের দাবি, রোগবালাই দমন ও বাড়তি ফলন পেতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করতে বাধ্য হচ্ছেন তারা। 4 দিন পর না দিলে ধরেন পোকা লাগবে বেগুনে, পোকা লাগলে ধরেন বেগুনটা ভালো হবে না, বেগুনটা বড় হবে না। সার দিয়ে আপনার বিঘাতে আপনার প্রায় 40 কেজি মতন। তবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমি উর্বরতা হারানোর সাথে সাথে ধ্বংস হচ্ছে পরিবেশের বাস্তুসংস্থান, জীববৈচিত্র্য অস্তিত্ব সংকটে পড়ছে বলেও দাবি বিশেষজ্ঞদের। লিভিং অর্গানিজমগুলো অতিরিক্ত সার বা কীটনাশক প্রয়োগের ফলে এই উপকারী অর্গানিজম তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। 15-20 বছর আগে যে সমস্ত জলাশয়ে ন্যাচারালি বিভিন্ন রকমের মাছ বা বিভিন্ন রকমের প্রাণীর উপস্থিতি দেখা যেত, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে। কারণ হচ্ছে যে সেখানে বিভিন্ন পানিতেও বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য মিশ্রণ ঘটছে। চিকিৎসকরা বলছেন, মাত্রাতিরিক্ত রাসায়নিকের মাধ্যমে উৎপাদিত এসব ফসল থেকে খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার ও প্রজনন ক্ষমতা নষ্ট হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জনজীবন। যে খামারি, যে কৃষক, তাকে অবশ্যই জানান দিতে হবে যে আমি কীটনাশকটা গতকাল ব্যবহার করছি বা আজকে ব্যবহার করছি। তাহলে যে কাস্টমার কিনবে সে সচেতন হয়ে অবশ্যই সেই জিনিসটা সে পথটা অবলম্বন করলে সে তার স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে পারবে। লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতায় অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। তবে এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। আমরা যদি সচেতনতা বৃদ্ধি করি, কৃষকদের প্রশিক্ষণ প্রদান এটা করতেছি আমরা, যেটা তো সেটা তো আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমবে। যেটা খুব সহজে করা যায় সেটি হলো আমাদের যে কমিটিগুলো করা আছে, এই কমিটিগুলোকে দ্রুত প্রক্রিয়াগত অর্থে কার্যকর করা। কৃষিক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি গবেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের আওতায় দেশের 234 জন আর্থিক সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। শনিবার আর্মি গলফ ক্লাবে 17তম বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী সহ অন্যরা।
দর্শক, আর এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরে। আবারও ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী রঞ্জু ইফতেখার।